সবাইকে আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা ইতিপূর্বে আমাদের পরিমিতির লেকচার সিরিজের পার্ট 1 এবং পার্ট 2 আপনারা দেখেছেন। সেখানে আমরা কোনো একটি ট্রায়াঙ্গেলের কিভাবে এরিয়া বের করতে হয়, ট্রায়াঙ্গেলটি বা ত্রিভুজটি যেরকমই হোক দেখতে, সেটি সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু কিংবা বিষমবাহু হোক, তার ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটি আমরা দেখেছি। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোনো একটা ত্রিভুজের যে পরিবৃত্ত আঁকা যায় কিংবা অন্তবৃত্ত আঁকা যায়, যেটাকে আমরা সার্কাম সার্কেল কিংবা ইনস্ক্রাইবড সার্কেল অফ এ ট্রায়াঙ্গেল বলছি, সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলের সাথে ওই ত্রিভুজটারই আপনার পরিবৃত্ত কিংবা অন্তবৃত্তের ক্ষেত্রফলের কোনো সম্পর্ক আছে কিনা সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। এখন এই ব্যাপারটা জানতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমত বৃত্ত কি এই ব্যাপারটা আমাদের জানতে হবে। তারপরে বৃত্ত সংক্রান্ত আমাদের কয়েকটি ব্যাপার জানতে হবে, যেমন বৃত্ত চাপ, কেন্দ্রস্থ কোণ যাকে আমরা বলি সেন্ট্রাল অ্যাঙ্গেল, তারপরে বৃত্তস্থ কোণ যাকে আমরা বলি ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। আমাদের এই ব্যাপারগুলো জানতে হবে। এর পাশাপাশি আমাদের আরো কিছু ব্যাপার জানা উচিত, যেমন বৃত্তের সেকেন্ড লাইন বা ছেদক কি বা জ্যা যেটাকে আমরা বলি। তারপরে আমাদের একটা বৃত্তের ট্যানজেন্ট বা স্পর্শক কি, এগুলো আমরা হয়তো জানতে পারবো আজকে। তো তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বৃত্ত সংক্রান্ত আমাদের দু একটা উপপাদ্য বা থিওরাম আমরা পড়বো, কারণ এই থিওরামগুলো আমাদের কাজে লাগবে যখন কিনা আমরা ত্রিভুজের সাইন সূত্র প্রমাণ করব। তারপরে গিয়ে আমরা দেখবো যে কোন একটা ত্রিভুজের কিভাবে আমরা পরিবৃত্ত বা অন্তবৃত্ত আঁকতে পারবো। তো আমরা যখন আঁকা শিখে যাব তারপরে আমরা ক্ষেত্রফল নিয়ে আমরা অ্যানালাইসিস করব। তাহলে আজকে আমাদের শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে দেখব যে আসলে বৃত্ত কাকে বলে। তো বৃত্তের আমরা একটু সংজ্ঞাটাও দেখতে পারি, তারপরে আমরা বৃত্তের সাথে আজকে আমরা পরিচিত হব। তো বৃত্ত হচ্ছে কি, বৃত্ত হচ্ছে আসলে কোন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, কারণ একটা নির্দিষ্ট বিন্দু থেকে যখন অনেকগুলো বিন্দু দূরত্ব সমান হবে, কি হবে, দূরত্ব যখন সমান থাকবে তখন এই বিন্দুগুলো যেই পথ তৈরি করে সেই পথের নামই হচ্ছে বৃত্ত। দেখেন তো, এই প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কিন্তু আমি মাঝে যে সবুজ বিন্দুটা নিচ্ছি, এই যে ধরেন এই বিন্দুটা, সাপোজ এটার নাম দিলাম ও, ও থেকে সবার দূরত্ব কিন্তু সমান। তো এই যে পথটা পাইলাম এই বিন্দুগুলোর, যেমন ধরেন এই বিন্দুগুলোর নাম দিলাম আমি এ, বি, সি, ডি, ই, এফ, জি। তার মানে এখানে হচ্ছে কি, এই যে আমার ও এ, ও বি, ও সি, ও ডি, ও ই, ও এফ, ও জি, এই প্রত্যেকটা এই রেখাংশের দৈর্ঘ্য বা লাইন সেগমেন্টের দৈর্ঘ্য বা লেন্থ ইকুয়াল। তো এইটাকে আমরা বলতেছি বৃত্ত। তাহলে বৃত্ত হতে হলে ভাই কি, দুইটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে। একটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে যাকে আমরা কেন্দ্র বলবো, এবং ওই নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে বাকি বিন্দুগুলো থাকবে। ওই নির্দিষ্ট দূরত্ব বা ওই সার্টেন ডিস্টেন্সটাকে আমরা বলবো রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে আমরা বৃত্ত বুঝলাম, বৃত্তের আমরা কেন্দ্র চিনলাম এবং ব্যাসার্ধ চিনলাম। এখন আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার শিখবো, সেটি হচ্ছে বৃত্তচাপ বা যাকে ইংরেজিতে বলা হচ্ছে আর্ক। তো বৃত্তচাপ কি এটা বুঝতে হলে আমি এটা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, ডাস্টার তো আছে কিন্তু ডাস্টার কি কাজ করে? আচ্ছা, তাহলে বৃত্তচাপ ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করবো। আচ্ছা, টোটালটাই আমরা মুছে দিই, মুছে দিয়ে নতুন একটা বৃত্ত আঁকাই, ফ্রেশ একটা বৃত্ত। হাই হাই, আচ্ছা ডাস্টার দিয়ে হবে না, বোঝা গেছে। তাহলে আমরা একটা ফ্রেশ বৃত্ত এঁকে ফেলি। তো আমরা একটা লাল বৃত্ত আঁকবো। এই যে মনে করেন এইটা আমাদের একটা লাল বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে একটা লাল বিন্দু। এখন এই বৃত্তের উপরে ধরেন আমি দুইটা পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট বললাম এ পয়েন্ট, একটা পয়েন্ট বললাম বি পয়েন্ট। তাহলে আপনি খেয়াল করেন এই বৃত্তের এই পরিধি বরাবর যদি আমি হাঁটি, এটা তো সার্কাম ফেরেন্স বলে আর কি। তো পরিধি বরাবর হাঁটলে এইটা একটা পার্টে ভাগ করে ফেলছে, আর এইটা দেখেন আর একটা পার্টে ভাগ করে ফেলছে। এখন এইটুকু একটু ছোট দেখতে, আর এই অংশটা দেখতে হচ্ছে বড়। তো এই যে এটা নাম ধরেন এখানে একটা পয়েন্ট নিলাম আমি সি, তো এ সি বি এটাকে বলা হচ্ছে, এটা বৃত্তচাপ। এটা কেমন বৃত্তচাপ? এটা হচ্ছে ক্ষুদ্রতম বৃত্তচাপ, বা এটাকে বলা হচ্ছে মাইনর আর্ক। আর ধরেন এখানে একটা পয়েন্ট নিলাম আমি ডি, তাহলে বি ডি এ, এইটা হচ্ছে বড় বৃত্তচাপ যেটাকে বলা হচ্ছে মেজর আর্ক। তাহলে আমরা বৃত্তচাপ ব্যাপারটা বুঝলাম। এখন এই কেন্দ্রস্থ কোণ এবং বা সেন্ট্রাল অ্যাঙ্গেল, এইগুলো আসলে বৃত্তচাপের উপরে তৈরি করে। এখন কিভাবে তৈরি করে? এই যে আমার যে এবি বৃত্তচাপ আছে, এই কেন্দ্র মনে করলাম ও, আমি এই কেন্দ্র ও থেকে এখন আমার যে বৃত্তচাপের দুইটা প্রান্ত বিন্দু আছে এ আর বি,
এই দুটো আমি যোগ করে দিলাম। এই যে ধরেন যোগ করলাম, এই যে ওবি আমি যোগ করলাম। তো যোগ করার ফলে দেখেন এই যে এখানে কিন্তু একটা কোণ তৈরি হয়েছে, আবার এই সাইডেও কিন্তু একটা কোণ তৈরি হয়েছে, কিন্তু আমি এইটুকু আর্ক নিয়ে আমি কথা বলছি, মানে এসিবি মাইনর আর্ক বা ছোট আর্ক নিয়ে এটার রেসপেক্টে আমি কথা বলছি। আমি যদি বড় আর্কের রেসপেক্টে কথা বলতাম তাহলে আমি কোণ হিসেবে এটাকে নিতাম আর কি। তো এখন দেখেন, যেটাকে আবার রিফ্লেক্স অ্যাঙ্গেল বলা হয় বা প্রবৃদ্ধ কোণ মেবি। তো এখন দেখেন এই যে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি কেন্দ্রস্থ কোণ। তো এখন তাহলে বৃত্তস্থ কোণ বা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল কি, সেইটা হবে, আমি যেহেতু বৃত্তচাপ হিসেবে এটাকে নিচ্ছি বা মাইনর আর্ক, তো তাহলে এর অপোজিট যে আরেকটা আমার বৃত্তচাপ আছে, মানে বড় বৃত্তচাপ বা মেজর আর্ক, ওই আর্কের উপরে আমি যে কোনো জায়গায় পয়েন্ট নিতে পারি। যে কোনো জায়গায় আমি একটা পয়েন্ট নিলাম, যে কোনো জায়গায় পয়েন্ট নিলাম। পয়েন্ট নেওয়ার পরে আমি এই বৃত্তচাপের দুইটা মাথা আমি যোগ করে দিব। কি করে দিব? আমি যোগ করে দিব। কি করে দিব? আমি যোগ করে দিব। এই যে আমি যোগ করে দিলাম, ধরেন এই যে আমি দুইটা মাথা যোগ করে দিলাম, এই যে দুইটা মাথা যোগ করে দিলাম, দুইটা মাথা যোগ করে দিলাম। এই যোগ করে দিলে এখানে অনেকগুলো কোণ তৈরি হয়েছে। এই যে যেমন ধরেন এটার নাম দিলাম ডি আছে, এটার নাম ধরেন দিলাম ই, এটা এফ, এটা জি, এটা এইচ, এটা মনে করেন কে। তাহলে এই যে একটা কোণ তৈরি হয়েছে, এই যে 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 কোণ তৈরি হয়েছে, এই প্রত্যেকটা কোণেরই দেখেন দুইটা মাথা, এই যে এই এবি বৃত্তচাপে দুই মাথায় আছে। তার মানে এই এবি বৃত্তচাপের উপরে এইগুলোকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এবি বৃত্তচাপের উপরে কেন্দ্রের সাথে কোণ তৈরি করছে এটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এবি বৃত্তচাপের উপরে বৃত্তের উপরের বিন্দুর সাথে কোণ তৈরি করছে এগুলা, তাই এই যে বিই এ এটা একটা বৃত্তস্থ কোণ বা ইনস্ক্রাইব অ্যাঙ্গেল, বিএফ এ এটাও একটা বৃত্তস্থ কোণ, বিডি এ এটাও একটা বৃত্তস্থ কোণ, বিজি এ এটাও একটা বৃত্তস্থ কোণ, বিএইচ এ এটাও একটা বৃত্তস্থ কোণ, এটাও একটা বৃত্তস্থ কোণ। এখন তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ বুঝে গেলাম, বৃত্তস্থ কোণ বুঝলাম, বৃত্তচাপ বুঝলাম, আমরা মেজর আর্ক মাইনর আর্ক এগুলো বুঝে ফেলছি। এখন আমরা দেখব যে একটা চাপের উপরই আমি ধরেন, তার মানে কেন্দ্রস্থ কোণ তো হয় একটা, কিন্তু একটা চাপের উপরে বৃত্তস্থ কোণ কিন্তু লাখ লাখ কোটি কোটি একানো পসিবল। তো আমরা যে কোনো একটা বৃত্তস্থ কোণের সাথে ওই বৃত্তস্থ কোণটা যে চাপের উপরে আছে ওই সেম চাপের উপরে কেন্দ্রস্থ কোণ বা ওই আর্কের উপরে কেন্দ্রস্থ কোণের মধ্যে কোনো রিলেশন আছে কিনা বা সম্পর্ক আছে কিনা সেইটা আমরা একটু ডেভেলপ করার চেষ্টা করি। তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে, আচ্ছা টোটাল জিনিসটা মুছে দিই। তাহলে আমরা নতুন একটা বৃত্ত আঁকি এবং এই বৃত্তের আমরা একটা বৃত্ত চাপ নিব এবং সেখানে আমরা অ্যানালাইসিস করব। ঠিক আছে, আমরা আরেকটা লাল বৃত্ত আঁকলাম এবং লাল কেন্দ্র আঁকলাম। এখন এই বৃত্তের আমরা একটা বৃত্তচাপ বা আর্ক নিলাম, ধরেন এটার নাম দিলাম এ পয়েন্ট, এটার নাম দিলাম ধরেন বি পয়েন্ট। এই সেন্টারটা ছিল ধরেন আমার সাপোজ ও। তাহলে এখন আমি যোগ করে দিলাম, যোগ করে দিলাম, তাহলে আমি এই যে আমার এই কেন্দ্রস্থ কোণটা আমি পেয়ে গেলাম, এটার নাম হচ্ছে আমার এওবি। এখন এ বি তো আমার ক্ষুদ্রতম আর্ক ছিল বা ক্ষুদ্রতম বৃত্তচাপ ছিল, তাহলে অপোজিট সাইডের চাপে আমি একটা যে কোনো পয়েন্ট নিলাম, ধরেন আমি এখানে একটা পয়েন্ট নিলাম, আমার ইচ্ছা হয়েছে আমি তাই এখানে নিচ্ছি আর কি। বা কারোর ইচ্ছা হইতে পারে কেউ এখানে নিতে পারে, কেউ এখানে নিতে পারে, যার যেখানে ইচ্ছা সে সেখানে নেবে। তো আমি ধরেন তাহলে এখানেই নিলাম সাপোজ। তাহলে আমি করব কি, এই যে এটা যোগ করলাম, আমি এইটা যোগ করে দিলাম। তাহলে আমার এই যে এখানে এটা নাম দিলাম আমি সি, তাহলে আমার এটা হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাঙ্গেল বা বৃত্তস্থ কোণ যেটা এওবি, আর এসিবি যেটা আমার ইনস্ক্রাইব অ্যাঙ্গেল বা এটাকে আমি বলবো বৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ এওবি। তাহলে এই দুটার মধ্যে আমি এখন সম্পর্ক দেখতে চাচ্ছি, এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। এখন একটা মজার ব্যাপার দেখেন, এই যে ওবি এটা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ, ও এ সেটাও বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা বৃত্তের যখন সংজ্ঞায়ন করি তখনই বলছিলাম যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে কতগুলো বিন্দুর দূরত্ব যখন সমান হবে তখন তারা যেই পথে থাকবে তাকে বৃত্ত বলা হয়। তাহলে ও বি আর ও এখানে ইকুয়াল, এইটুকু তো আমরা কনফার্ম। এখন সি বিন্দুটাও যেহেতু আমার এই সার্কেলের উপরে আছে, তাহলে আমরা যদি ওসি যোগ করে দিই তাহলে ও সিটা আলটিমেটলি ইকুয়াল। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে আমার ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু ও সি, এইটুকু নিয়ে আমাদের ডাউট নাই।
এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই ওসি কে আরেকটা আমি বাড়াই দিলাম ইচ্ছা করে। এখন ইচ্ছা করে বাড়াই নাই, আমি ফার্স্ট ক্লাসে আপনাদের পড়াইছিলাম যে কোনো একটা যদি ত্রিভুজ হয় এবং ওই ত্রিভুজের যে কোনো একটা সাইডকে যদি আমরা এক্সটেন্ড করি বা বর্ধিত করি, তাহলে যেই কোণ তৈরি হয় তাকে বলা হবে বহিস্থ কোণ বা এক্সটার্নাল অ্যাঙ্গেল। এবং এটা নাম ধরেন দিলাম আমি ওয়াই সাপোজ। এখন এই এক্সটার্নাল অ্যাঙ্গেলটা এই ত্রিভুজের এই এক্সটার্নাল অ্যাঙ্গেলের রেসপেক্টে এটাকে বলা হয় অন্তস্থ কোণ মানে আর কি। আর এই যে এইটাকে এটাকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ, এটা হচ্ছে সাথে লেগে আছে এরকম অন্তস্থ কোণ, আর এটা হচ্ছে লেগে নাই মানে বিপরীত অন্তস্থ কোণ। তো এইটার নাম যদি দিই আমি এক্স, এটার নাম যদি দিই আমি জেড, তাহলে আমি এই যে এই কোণটাকে বলতে পারবো এই কোণ আর এই কোণের যোগফল। এটা আমি আগেই প্রমাণ পড়ায় রাখছি কারণ এটা কাজে লাগবে আমি জানতাম। তাহলে এক্স প্লাস জেড, তার মানে এটা যদি আপনার 50 ডিগ্রি হয়, তার মানে এটা যদি আপনার 10 ডিগ্রি হয়, তাহলে এটাকে অবশ্যই 40 ডিগ্রি হয় লাগবে, না হলে এই যে জ্যামিতি ব্যাপারটাই ধরেন ভুল। তাহলে এই ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। তো এখন এই জিনিসটা এখানে কিভাবে কাজে লাগাবো আপনি এখন শুধু দেখবেন চমৎকার করে। এখন দেখেন এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এই যে এইটা একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের নাম লিখি। এখানে আমার তৈরি হচ্ছে ত্রিভুজ এ ও সি। আর এই যে এখানে আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে, এটা আরেকটা কালার দিয়ে আমরা লিখি, এটাকে আমরা নীল কালি দিয়ে লিখতে পারি। এই যে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজের নাম দিলাম, আচ্ছা এটা তো বি পয়েন্ট ছিল, ত্রিভুজ বি ও সি। ঠিক আছে, এখন এই যে দেখেন আমি যে এই লাইনটাকে বাড়াই দিলাম সিও লাইনকে, তাহলে দেখেন তো এই যে এ ও সি ত্রিভুজের এখানে কি একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে না, কারণ এটা নাম দিলাম আমি ই। তাহলে এ ও ই কিন্তু এই ত্রিভুজের বহিস্থ কোণ, এ ও ই হচ্ছে এটা কি কোণ, বহিস্থ কোণ বা এক্সটার্নাল অ্যাঙ্গেল। আবার একইভাবে আমার যদি ত্রিভুজ চিন্তা করি আমি বিওসি কে, তাহলে দেখেন এই যে এই বিওসি এর সিও বাহুকে আমি বাড়াই দিছি, তার মানে এটাও আমার এই ত্রিভুজের জন্য একটা বহিস্থ কোণ। তাহলে যদি বহিস্থ কোণ হয় তাহলে মাত্র যেটা বললাম ওই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে বহিস্থ হচ্ছে কে, বহিস্থ হচ্ছে বি ও ই। তাহলে এখন দেখেন এই যে এটা যেহেতু বহিস্থ কোণ, তাহলে এই ইউকে আমি কি লিখতে পারবো, এটার বিপরীত অন্তস্থ কোণকে এইটা আর এটা যোগফলের সমান। তাহলে লিখে ফেলি, তাহলে এ ও ই ইজ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ মানে এ সিও সি এ ও। তাহলে এখান থেকে আমি বিও কে কি লিখতে পারি, এই যে এই কোণের তাহলে বিপরীত অন্তস্থ কোণ এইটা আর এইটা, তাহলে লিখে ফেলি ও সি বি ও বি সি। এখন মজার ব্যাপার হচ্ছে আপনারা আরেকটা উপপাদ্য পড়ে আসছেন বা জানেন, না জানলে এখন জেনে নেন। সেটা হচ্ছে কোন একটা ত্রিভুজের যদি এই বাহুটার এই বাহুটা সমান হয়, তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা, এই কোণ দুইটাও সমান হবে, এটা আপনারা জানেন। এখন আপনি আগে আমি বলে রাখছি ও এ ও বি ও সি এগুলো ইকুয়াল, তাহলে এইটা আর এইটা যদি ইকুয়াল হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান। আবার ও এ আর ও সি যদি ইকুয়াল হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান। এখন এখান থেকে অনেকটা কনফিউশন তৈরি হতে পারে, তাহলে কি চারটা কোণই সমান, না চারটা কোণ সমান হবে না। এই কোণটা সমান এই কোণ, আর এই কোণ সমান এই কোণ। এখন এই চারটা কোণে সমান হবে যদি কিনা এই আমার বিসি আর এসি ইকুয়াল হয়। বিসি আর এসি ইকুয়াল হলে কি হবে, এই ত্রিভুজের ধরেন এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, শুধু 3 নম্বর সাইড নিয়ে একটু গ্যাঞ্জাম ছিল। এখন এই বিসি আর এসি যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে কোনো দুইটা ত্রিভুজে যদি 3টা বাহুই সমান হয় তাহলে তারা হয়ে যায় কনগ্রুয়েন্স বা সর্বসম, তখন তাদের সব প্রপার্টি সেম। কিন্তু এক্ষেত্রে আমরা এই শরীরটা দিতে পারবো না। আচ্ছা যাই হোক, ওটা দেওয়ার দরকার নাই। তাহলে এখন দেখেন আপনি একটা কাজ করতে পারেন যে এই যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যোগ করলে টোটাল আমি এ ও বি পাচ্ছি। তার মানে আমি যদি এ ও ই বহিস্থ কোণ এই এওসি ত্রিভুজের আর বিওসি ত্রিভুজের যদি আমি বিও ই যোগ করি তাহলে কিন্তু আমি টোটাল কেন্দ্রস্থ কোণ এও বি পেয়ে যাচ্ছি। এখন আমাকে দেখাইতে হবে এখন আর বৃত্তস্থ কোণ কোনটা, সেটা হচ্ছে এও বি, এই সরি এ সি বি। এখন এসিবি পেতে হলে আমি একটা কাজ করতে পারি, এই যে এইটা আর এইটা আমি যোগ করে দিতে পারি। এখন ওইটা আমি কি করে পাই, এখন অলরেডি আপনি কিন্তু একটা জিনিস জানেন, এইটা সমান এইটা যোগ এইটা, কিন্তু আমি অলরেডি বলে ফেলছি যেহেতু এই সাইডের লেন্থ আর এই সাইডের লেন্থ ইকুয়াল, তার মানে আমার ও বিসি আর ও সিবি ইকুয়াল। তাহলে ও বিসি কে আমি কেটে এটাকে লিখতে পারি আর একটা ও সিবি।
তার মানে আলটিমেটলি এখান থেকে পাইলাম দুইটা ওসিবি। আবার আমি একটু আগেই পড়লাম যে এসিও আর সিও ইকুয়াল, কারণ হচ্ছে ওই যে ও এ আর ও সি ইকুয়াল। তাহলে একটা কাজ করি আমি, সেটা হচ্ছে আমার এই যে এসিও আছে, তার মানে আমি এই সিও কে কেটে আমি আর একটা এসিও লিখে দিই, তার মানে দুইটা 2 ইন্টু এসিও পাইলাম। এখন এইটাকে আর এইটাকে আমরা যোগ করে দিই, তাহলে অ্যাঙ্গেল এওই প্লাস অ্যাঙ্গেল বিওই। এখন অ্যাঙ্গেল এওই মানে কোনটুকু ভাই? এইটুকু। অ্যাঙ্গেল বিওই মানে কোনটুকু? এইটুকু। এই দুটা যদি যোগ করি তাহলে আমি পাচ্ছি কি? অ্যাঙ্গেল এওবি। এখন আমি যদি এই দুটা যোগ করি তাহলে ডান পাশ দুটাও তো যোগ করতে হবে। তাহলে ডান পাশ দুটা যোগ করলে দেখেন এখানেও একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, আমি দুইটা কমন রাখলাম। কমন রাখলে এটাকে লিখতে পারি আমি এসিও, আর এখান থেকে লিখতে পারি ওসিবি। আবার দেখেন এসিও আর ওসিবি যদি যোগ করি তাইলে কি ভাই আমি এসিবি পেয়ে যাচ্ছি না? তাহলে এখান থেকে লেখা যায় 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম কেন্দ্রস্থ কোণ হবে একই চাপের উপরে দণ্ডায়মান যে বৃত্তস্থ কোণ থাকবে তার 2 গুণ। তার মানে হচ্ছে ধরেন এ ও বি এর ভ্যালু যদি হয় 70 ডিগ্রি, তাহলে এসিবি এর ভ্যালু হবে 35 ডিগ্রি, কারণ 35 ইন্টু 2 করলে 70 পাওয়া যায়। তাহলে এইটা আপনি বুঝতে পারছেন। এখন এখান থেকে কিছু এমসিকিউ আসে, আমরা দু একটা এমসিকিউ দেখতে পারি। আচ্ছা দেখেন, তাহলে এখানে একটা এক্সাম্পল হিসেবে আমরা যেটা বলতে পারি যে এই যে এখানে এবিসি হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে আমার ও। এখন এ ও বি এই কেন্দ্রস্থ কোণের ভ্যালু দেওয়া আছে 120 ডিগ্রি। আপনাকে বললো তাহলে এই এবি চাপের উপরেই যে আমাদের যে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল আছে এসিবি এর ভ্যালু কত, এটা আপনারা দেখে বুঝতে পারছেন, মাত্র পড়লেন, এটার অর্ধেক হবে এটা, তাহলে এটা হবে 60 ডিগ্রি। এখন কোশ্চেন এটা না করে কিন্তু এরকম করতে পারে, ধরেন আপনার যেটা দেওয়া আছে, সাপোজ ধরেন এটাও দেওয়া নাই, ঠিক আছে, আপনাকে এটাই বের করতে বললো, আপনাকে বলে দিছে যে এই ভ্যালুটা হচ্ছে 30 ডিগ্রি দিয়ে আপনাকে বললো তাহলে বলো ভাই ইওবির ভ্যালু কত। কিন্তু এখানে আপনাকে একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা কি? এই যে আপনার বিসি আর এসি ইকুয়াল, বিসি আর এসি ইকুয়াল করে আপনাকে বলে দিছে ইওবির ভ্যালু কত বলো। তাহলে আপনি কিন্তু এই জিনিসটা জানেন, যদি আপনি বুঝে বুঝে প্রমাণটা দেখে আসেন। আপনি কিভাবে জানেন? আপনি এখন দেখেন, আচ্ছা আপনি একটু ভিডিওটা পজ দেখে চিন্তা করবেন, চিন্তা করে যদি আপনি মিলাতে পারেন তারপরে আমি সলিউশনটা আপনি একটু দেখবেন। এখন তাহলে দেখেন এটা আমরা কি করে করতে পারি। এখন দেখেন এই যে বিসি আর এসি যেহেতু ইকুয়াল হয়ে গেছে, আমি যেখান থেকে একটা দাগ টেনে দিলাম, দাগ টানলে দেখেন তো এটা 30 হইলে এটাও 30। আগে বুঝেন বিসি আর এসি ইকুয়াল হলে আসলে আমাদের কি ডিফারেন্স তৈরি হবে। বিসি আর এসি যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আপনি দুইটা ত্রিভুজের দিকে খেয়াল করেন, এওসি ত্রিভুজ আর বিওসি ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজেরই দেখেন এই সাইড ইকুয়াল, এইটা তো কমন সাইড, এইটাও আর এইটাও ইকুয়াল, তার মানে দুইটা ত্রিভুজ আসলে কনগ্রুয়েন্স বা সর্বসম। তার মানে এর এই অ্যাঙ্গেল ইকুয়াল যেহেতু, তাহলে এরও এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল। আর অলরেডি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল তো ছিলই, কারণ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। তার মানে আলটিমেটলি এখানে 4টা অ্যাঙ্গেলই ইকুয়াল, এটাও যা এটাও তাই, এটাও যা এটাও তাই। কথা কি ক্লিয়ার? তাহলে তাই যদি হয় তাহলে এইটা 30 হইলে এইটা 30 হবে, তাহলে এইটাও 30 হবে, এটাও 30 হবে। তাহলে এইটা যদি 30 হয়, এটা যদি 30 হয়, তাহলে এইটা হয়ে যাবে কত? 60। আর এটা 60 হলে এটা হয়ে যাবে 120 ডিগ্রি। তার মানে আপনাকে এই কোশ্চেনটাও দিতে পারে, দিয়ে ধরেন আপনাকে একটু ধোকা দিবে আর কি, যদি না বুঝে পড়েন। আর বুঝে পড়লে তো এটা পারবেনই। তাহলে এইটুকু আমরা বুঝে গেলাম। তাইলে এখন আমরা আরেকটা ব্যাপার দেখি। তাহলে আমরা তো দেখলাম যে কোন একটা বৃত্তের যদি কেন্দ্রস্থ কোণ কোন একটা চাপের উপরে হয় তাহলে তার বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এখন চিন্তা করেন যে ধরেন এ বি চাপ বা আর্ক, এই আর্কের উপরে কেন্দ্রস্থ কোণ তোমার এইটা। এখন বৃত্তস্থ কোণ কি ভাই কোটি কোটি হতে পারে না? এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এরকম ধরেন কোটি কোটি পয়েন্ট হইতে পারে। তাহলে ধরেন এই যে একটা বৃত্তস্থ কোণ, আচ্ছা অন্য কালার দিয়ে আঁকি, ঠিক আছে? তাহলে এটাও মোটামুটি মুছে ফেলি, অন্য কালার দিয়ে আঁকি। সেটা কি দিয়ে আঁকবো? লাল কালার দিয়ে আঁকি। তাহলে দেখেন এই যে একটা কেন্দ্রস্থ কোণ, এই যে একটা কেন্দ্রস্থ কোণ, এই যে একটা কেন্দ্রস্থ কোণ, এই যে সরি কেন্দ্রস্থ না বৃত্তস্থ কোণ, এই যে একটা বৃত্তস্থ কোণ, এই যে একটা বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ ছিল এইটা। তাহলে বৃত্তস্থ কোণ দেখেন এই যে একটা, 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 এই যে একটা। এখন আমার
কেন্দ্রটা ছিল ও। তাহলে আমার দেখেন যে মেন চাপটা ছিল আমার এবি, এবি চাপের উপরে আমার কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি। এই এবি চাপের উপরে আমার কেন্দ্রস্থ কোণকে এওবি, এওবি কে ধরেন আমি ধরে নিলাম যে সাপোজ 2x। তাহলে এটা যদি 2x হয় তাহলে এই একই চাপের উপরে দণ্ডমান বৃত্তস্থ কোণ হবে x, এটাও 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 হবে x। কারণ কি? কারণ এরা প্রত্যেকটাই হচ্ছে আমার এবি চাপের উপরে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ। তাহলে এগুলো প্রত্যেকেই হবে কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক করে। মাত্র আমরা প্রমাণ করে আসলাম। তার মানে এখান থেকে আমরা প্রমাণ করে ফেললাম যে একটা নির্দিষ্ট আর্কের উপরে বা বৃত্তচাপের উপরে দণ্ডায়মান প্রত্যেকটা বৃত্তস্থ কোণ সমান হয়। তাহলে এটা আমরা পড়ে ফেললাম। এখন এই জিনিসটা আমাদের সামনে কাজে লাগবে, ঠিক আছে? তাহলে এটা আমরা মুছে ফেলি, তাহলে আমরা এটা একটা অ্যাডভান্সড হই। আসলে আমার ইচ্ছা ছিল যে এই যে টোটাল 4টা টপিক, কোন একটা বৃত্ত এবং বৃত্ত সংক্রান্ত কয়েকটা উপপাদ্য বা থিওরাম, এবং কোনো একটা ত্রিভুজের সাইন সূত্র, এবং কোনো ওই ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তবৃত্তের মধ্যে যেই সম্পর্কগুলো আছে সেগুলো আমার ইচ্ছা ছিল যে আমি একটা ভিডিওতে দেখাবো, এবং এটা বড়জোর হয়তো 30 মিনিট থেকে 40 মিনিট লাগতে পারে এরকম আমি মনে করছিলাম। কিন্তু পড়াতে পড়াতে আসলে বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করা লাগছে, যার জন্য পরে ভিডিও রেকর্ড করে আমি দেখি যে এটা মোটামুটি ধরেন 1.5 ঘন্টা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট সামথিং। তো যার জন্য আমি যেটা করব, এত বড় ভিডিও তো আসলে আপনাদের দেখতে গেলেও বিরক্ত লাগতে পারে, কারণ এখানে আসলে কনসেপচুয়াল অনেক আলোচনা করা আছে। যার জন্য এই ভিডিওতে আমরা 3টি পার্টে দেখব। তো আজকের প্রথম পার্টটি আপনারা দেখলেন, পরবর্তী পার্টে আমরা আলোচনা করব যে কোনো একটা ত্রিভুজের সাইন সূত্র, এবং কোনো একটা ত্রিভুজের পরিবৃত্ত এবং পরিবৃত্তের সাথে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের কোনো সম্পর্ক আছে কিনা সে ব্যাপারটা নিয়ে আমরা পরবর্তী পার্টে দেখব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।